ঢাকা ছেড়েছিলাম কুয়াশার চাদর গায়ে জড়িয়ে, কিন্তু ঢাকা থেকে যখন টাঙ্গাইল এসে পৌঁছি ততক্ষণে কিন্তু রোদের দেখা পাই এবং সেই চাদর, এই কুয়াশার চাদর আর রাখা গেল না। আমরা শহরে আমাদের যাপন, শহরে থাকি, কিন্তু সেখানেও কিন্তু আমরা এই যে গ্রামের নানা রকম ঘ্রাণ নিয়েই থাকি এবং সেই ঘ্রাণগুলোর মধ্যে সবচেয়ে দাপুটে ঘ্রাণ আমার মনে হয় যে সরিষার সেই ঝাঁঝালো ঘ্রাণটির মতো এত প্রতাপশালী ঘ্রাণ আর গ্রামে হয়তো খুঁজে পাই না আমরা। এবার উত্তরের পথে, উত্তরে হাওয়া বইছে, তার বিপরীতে পথ চলছি। হাওয়ার বিপরীতে পথ চলায় আনন্দ আছে। বাধাহীন পথ সহজ, তবে সেই পথ অতিক্রমে বিজয়ের আনন্দ নেই। জীবনে সহজভাবে যদি চলে আসে সকল, সেই প্রাপ্তির সুখ সাধু নয়। কেমন পানসে এবারের যাত্রায় হিমের কাঁপন আছে, আবার আছে রোদের আভাস বা প্রলোভন। টাঙ্গাইল যাত্রা এখন আর দুর্গম যাত্রা নয়, সহজ ও দ্রুতলয়ে পৌঁছে যাওয়া যায়। বার্নি গ্রামে পৌঁছতে সময় খরচ করতে হলো অল্পই। এই গ্রামটি বাঁশের পণ্য তৈরির জন্য পরিচিত। এখানকার ঘরে ঘরে বাঁশের তৈরি পণ্য তৈরি হয়। দেশের বাজারে যেমন এর চাহিদা আগের চেয়ে বেড়েছে, তেমনি রপ্তানির ক্ষেত্রেও বাজার প্রসারিত হচ্ছে। পণ্য তৈরি হচ্ছে সময়ের চাহিদাও শৈলী মেনে। আপনি শুধু পলিশ করেন না বানান দুটেই? ও আচ্ছা, কতদিন যাবত করেন আপনি? 2 বছর যাবত। কাজটা শিখছেন কোথায়? মানে এটা কি রোজে করেন না? রোজ। এই গ্রামের সবাই কি মোটামুটি বাসার কাজ করে? 80% লোক বাসার কাজ করে। আচ্ছা, আপনি কাজ শুরু করেছেন কত বছর বয়সে? আমি কাজ শুরু করছি 16 বছর বয়সে। কি আইটেম বানাতেন তখন? তখন ওই যে সিলিন্ডার চাল, বালটিয়া চাল, তবলা, বিভিন্ন ধরনের বাক্স, আচ্ছা, ওভেল, এই সমস্ত ওইগুলি তখন নাই। আচ্ছা, আর এখন তাহলে কি বানাচ্ছেন? তখন এটা টাফা ল্যাম্পশেড। এটা ল্যাম্পশেড। আর কি কি বানান? বোতল বানাই, ল্যাম্পশেড বানাই। তা আপনারা এটা কিভাবে, এটার মজুরি ঠিক হয়? 400 টাকা দেয়। 400 টাকা। আচ্ছা, এর মধ্যে বাঁশ বেত সব আমাদের? এইটা বাঁশ লাগে খালি, আর হলো সুপারগুলো গাম। আচ্ছা, ওই মহাজনে দেয় মুরুমিয়ার। প্রতিদিন কটা করতে পারেন এরকম কাজ? 5টা মাল বানাইতে পারেন দুজনে। ও, দুজন মিলে 5টা করতে পারবেন। আপনারা কি পুরো পরিবারে এই কাজ করেন? আমরা দুজনে করি। ওই তো দুজন মিলে, আপনার স্বামী এবং আপনি করেন। পরিবারের আয় বা রোজগার কি এই কাজের উপরে, দুজনের এই কাজের উপর? এখন বর্তমানে এই কাজের উপর। কাজটা বাড়ে কখন? মানে কি সবসময় একই রকম কাজ থাকে? সব সময় একই রকম থাকে না, বেশিরভাগ এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে বেশি থাকে, কাজটা বেশি থাকে। কি কি কাজ হবে আপনার এখানে? এখানে কাজ হইতেছে লাইট শেডের সব। আচ্ছা, আমরা সাইডে থেকে বডিগুলো বানিয়ে আনছি, এখানে শেষ ফিনিশিংটা করতেছি। আচ্ছা, এখানে কটা গ্রামে এই কাজ হয়? এখানে 4টে গ্রামে কাজ হয়। 4টা গ্রামে? বর্ণি, প্রাইকজানি, কুফাকি, বারবকি। আচ্ছা, এই 4টা জায়গায় কাজ হয়। এই যে 4টা গ্রাম, এই 4টা গ্রামের কত লোক এই কাজের সাথে যুক্ত? আনুমানিক 400। অনলাইনেও বিক্রি হয়? অনলাইনে বিক্রি হইতেছে, সব লাইনে বিক্রি হইতেছে, বিভিন্ন মেলায় বিক্রি হইতেছে, যখন যেখানে সুযোগ হয়। আচ্ছা, তার আপনারা এই লেনদেনটা কীভাবে করেন? লেনদেন কোনোটা ব্যাংকের মাধ্যমে হয়, কোনোটা বিকাশে, কোনোটা ক্যাশ। এই যাত্রার ফর্দে পোড়াবাড়ির নাম তোলা আছে। টাঙ্গাইল এলাম আর পোড়াবাড়ির চমচম জিভে নেব না, তা হবার নয়। কিন্তু সেই পোড়াবাড়ি যাওয়া হবে সন্ধ্যায়। তার আগে দেখতে এসেছি পাকুল্লার দুধের বাজার। সকাল বিকেল এখানে দুধের বাজার বসে। আচ্ছা, কত করে দর? দাম কম। কত? এই
60টাও বেচছে, আবার 70টাও বেচছে। দাম কমছে কেন আজকে? আমদানি বেশি। ও দুধ বেশি আসতেছে, মানে আজকে কি পিঠা কম খাচ্ছে? এই যে শীত দেখে হ্যাঁ। কয় যে খালি খাইবে খাইবে পিঠা খাই আর না। কোন গ্রামের দুধ এগুলি? বিভিন্ন জায়গার দুধ আছে, গুড়ান আছে, সাইডার আছে, পাকুল্লা আছে। আপনার মিষ্টির দোকানে দেন না দুধ? অন্ত কম তো এই জন্য খাইকে কাকিরে দিই। আচ্ছা, তা নাহলে মিষ্টির দোকানে দুধ দেন। দুধের বাজারে খবর পেলাম এক দুপা গেলেই পাকুল্লা শাহে জামে মসজিদ। কারো মতে 5 শতক আগে তৈরি হয়েছে মসজিদটি। তবে যতদূর জানা যায় 17 শতকের শুরুর দিকে এই 3 গম্বুজ মসজিদটি তৈরি করা হয়। দিল্লির আওরঙ্গজেবের মতি মসজিদ, বর্তমানে খাজা আনোয়ার শহীদের সমাধি, ঢাকার কাজী খাজা শাহবাজের মসজিদের সঙ্গে এর মিল রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। মসজিদ থেকে বেরিয়ে মিনিট 5 পথ রাধা কালাচাঁদ মন্দিরের। মসজিদেরই একজন পথ দেখালো। 1195 বঙ্গাব্দে রামমোহন সাহা ও গৌরমোহন সাহা নামের 2 ভাই মন্দিরটি তৈরি করেন। বছর কয়েক আগে 60 ফুট উঁচু মন্দিরটি নতুন করে তৈরি করা হয়। সোনালী রঙের প্রলেপ দেয় স্থানীয়রা একে স্বর্ণ মন্দির বলে থাকেন। মন্দির থেকে ফেরার পথে পেরিয়ে যাচ্ছিলাম কর্মকার পাড়া। কানে ভেসে এলো সুর, গান। কতদিন পর মহল্লায় এমন হারমোনিয়াম ও তবলার যুগলবন্দি শুনতে পেলাম। এখন বিরল হয়ে উঠলেও একসময় এই সুরটি ছিল শহর গ্রামের আবহ সুর। কবে যে সুর কেটে গেল, কেন গেল, এর উত্তর জানা অজানার দোলাচলে উড়ে বেড়ায়, উচ্চারিত হয় না। আমরা গান শুনতে শুনতে বাইরে থেকে শুনতে শুনতে ভিতরে আসলাম। আগে তো জেলা বা মফস্বল সবগুলোতে রেওয়াজ ঘরে ঘরেই হতো। এখনকার কি অবস্থা? এখন অতটুকু হয় না, গানের অনুষ্ঠান নাই বললেই চলে, এখন খুবই কম। টাঙ্গাইলেও তো আগে অনেক সংগঠন ছিল, সেই সংগঠনগুলোর কি অবস্থা এখন? সংগঠনগুলো আছে, একদম বন্ধ হয় নাই, কিন্তু তেমন পরিচালনা হচ্ছে না। তারপরে স্কুল কলেজেও তো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকে। হ্যাঁ, অনেক থাকে, কিছুটা কিছুটা হয় কোচিংয়ে টাঙ্গাইলে। বাচ্চাদেরকে গানে ভর্তি করে দেওয়া বা বাসায় গান শেখানো, সেইটা কি অবস্থা এখন? সেটা খুবই কম। রিয়ার গানের চর্চা কবে থেকে শুরু? 2 বছর যাবৎ গান শিখছো। কি গান শিখছো? আমি প্রথমে শিখতাম রবীন্দ্রসঙ্গীত, তারপর হচ্ছে শ্যামা সঙ্গীত। মানে পূজা পর্বের গানগুলো বেশি। তা তোমার একটা শ্যামা সঙ্গীত শুনবো? আদি বা শেকড়ের জন্য সবসময় আমার মন পুড়ে। এই যুগ মিশ্রণের চটক আছে, কিন্তু থাকে না আভিজাত্য। শেকড় বা আদির কাছে গেলে ঐশ্বর্যের কাছে পৌঁছা যায়। তাই টাঙ্গাইলের শাড়ির খোঁজে তার আদি বাড়ি পাথরাইলেই এলাম। টাঙ্গাইল শাড়ি পত্তন বসাক সম্প্রদায়ের হাত ধরে বসে কাজ করেন, তাই বসাক। 500 বছর আগে সনাতন ধর্মের প্রচারক গৌরাঙ্গ মহাপ্রভু ভারতের মায়াপুর থেকে সিলেট অঞ্চলে আসেন। তিনি মোটা কাপড় পরতেন, তার অনুসারীরা
হাতে চালিত তাঁতে কাপড় বুনতেন। সেই বসাকদের একটা অংশ চাঁপাই নবাবগঞ্জ থেকে কিশোরগঞ্জ, ঢাকার তাঁতিবাজার, ধামরাই হয়ে টাঙ্গাইলের পাথরাইলে বসত করেন। ধলেশ্বরী শাখা নদী লোহজং এর তীরবর্তী এই এলাকাকে তাঁতের বুননের উপযোগী বলে মনে করেছিলেন তারা। এখন নদী রুগ্ন, সেই আদি টাঙ্গাইল শাড়িও প্রায় লুপ্ত। কতদিন যাবত আপনি এই তাঁতের কাজ করছেন? এই তাঁতের কাজ করি 15 বছর। টাঙ্গাইলের শাড়ির আগের যে সুনাম ছিল, আগের যে মান ছিল, সেটা কি ধরে রাখা গেল? এই মানটা তখন মনে হয় যে ধরা রাখা যাচ্ছে না। কেন? সুতা নাতা সব দিকেই দাম বেশি, সেই কারণে এই কাপড়টা বিক্রি করতে গেলে দেখা যায় যে 7,000-6,000 টাকা দাম আসে। সুতার দামগুলো অনেক বেশি, সেই কারণে মনে করেন যে এই কাপড়গুলোর দামের কারণে কিছু লোক কিনতে পারে না। সুতার দাম বেড়েছে। সুতা কি স্থানীয় না নাকি বাইরে থেকে আনতে হয়? এই সুতাঙ্গে হলো বাইরে থেকে আনতে হয়। এখন একটা শাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়? 7,000-6,000, মানে ইয়ের উপরে, কাজের উপরে। কাজের উপরে। কাজের উপরে। কমপক্ষে কত দামের শাড়ি আছে টাঙ্গাইলে এখন? টাঙ্গাইলের কমের মধ্যে মনে করেন যে একবারে কমের মধ্যে গেলেও 4,000 টাকা লাগবে। 4,000 টাকার নিচে শাড়ি নাই। তার কমে আছে হাইব্রিড ডেঙ্গু। হাইব্রিড ডেঙ্গু, এটা আবার কি শাড়ি? এটা তো এরকমেরই দেখতে। দেখতে এরকম, তাহলে ওগুলি কি দিয়ে বানান? ওই সুতার ওই যে মানটা একটু কম। আপনিও কি তাঁত চালাতে পারতেন নাকি? ও সুতা ভরতেন আগে, এখন আর অন্য কোনো কাজ করেন না, ঘরে কাজ? হালকা। এই গ্রামে এরকম কি কতগুলি তাঁত বন্ধ হয়েছে? অনেক, সবার বাড়িতে। আমাদের বাড়িতে তো 16-17টা তাঁত ছিল, এখন কয়েকটা মাত্র চলে। একটা সময় এই যে টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, সেটা এখন বিলুপ্ত, প্রায় বিলুপ্তর দিকে। প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাঁতের শাড়ি কই টাঙ্গাইলে। কিন্তু এই যে আপনাদের শোরুমগুলোতে যে তাঁত ঘর, তাঁতের কত রকম নাম। আসলে অরিজিনাল তাঁতের শাড়ি তো পাওয়া কষ্ট। একটা তাঁতের শাড়ি একটা কর্মচারী যে মজুরি দিতে 1,000-1,500 টাকা যায়, কাপড় দিচ্ছে কত টাকা দিয়ে। তাহলে এখন যে শাড়িগুলি পাওয়া যাচ্ছে কি শাড়ি? তাহলে অরিজিনাল তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি এগুলো। আমি আপনাদের গ্রাম ঘুরে দেখলাম, তাতে অনেকেই বলছে যে তাঁত কমে গিয়েছে। ফ্যাশন চেঞ্জেবল, এখন শাড়ি একটু পরতে চায় মানুষে কম, ইদানিং কিছু কিনছে। এই তাদের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিকরা, তারা বিভিন্ন পেশায় চলে গিয়েছে। টাঙ্গাইলের তাঁতের শাড়ির জন্য যেটা নাম, যে কারণে টাঙ্গাইল তাঁতের শাড়ি, সেই শাড়িগুলোর উৎপাদনটা কমে গেছে। তার মানে হচ্ছে যে ফ্যাশনের পরিবর্তন, বদলে যাওয়া এবং মানুষের শাড়ি পরা কমে যাওয়া একটা বড় কারণ। টাঙ্গাইলের শহর গ্রামে ঘুরে বেড়াতে মিষ্টির দোকানগুলোতে চোখ জ্বলে গিয়েছে জিভের তাড়নায়। সাজানো রকমারি মিষ্টির মধ্য থেকে চমচমে চোখ আটকেছে, কিন্তু মন পড়েছিল চমচম তরীর প্রধান নগর পোড়াবাড়িতে। এখন এই নগর সোনারগাঁয়ের পানাম নগরের মতোই, প্রায় বিলুপ্ত এখনকার চমচম তরীর ঘোষপাড়া। দু একটি বাড়িতে তৈরি হয় চমচম। পোড়াবাড়ির চমচমের প্রায় 200 বছরের ইতিহাস। যশোরথ হাল নামে এক কারিগর প্রথম এই মিষ্টি তৈরি করেন। আপনাদের এই পোড়াবাড়ির, আপনাদের এই বাড়িতে কতদিন যাবত এই মিষ্টি তৈরি হচ্ছে? এখানে 25 বছর হয়েছে। পোড়াবাড়ির যে নামটা কেন হলো, কিভাবে হলো বলেন তো? আমাদের এখানে দুধ ভালো, চরের দুধ তো, এখানে সব দেশি গায়ের দুধ। আগে ছিল নদীর পানি, এখন নদীর পানি ব্যবহার করা হয় না, বদ্ধ পানি ব্যবহার করা হয় না আর কি, এখন টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়। এই যে নদীর পানি এবং টিউবওয়েলের পানি, তাতে কি মিষ্টির স্বাদ বদল হলো? হয়, একটু হয়, আছে। এই পোড়াবাড়িতে কতগুলি ঘরে চমচম হয়? আছে 8-10 ঘর আছে। সারা দেশে যে পোড়াবাড়ির চমচম বলা হচ্ছে, বা টাঙ্গাইল শহর সব জায়গায়, তো এই 8-10 ঘর থেকে তো আর চমচম দেওয়া হয় না। তাহলে অন্যান্য জায়গায় পোড়াবাড়ির নামে চমচম হয়? অন্য জায়গায় চমচম হয়, কিন্তু ওনারা সাইনবোর্ড দিয়ে বিক্রি করে, কিন্তু পোড়াবাড়ির থেকেই যে নিয়ে বিক্রি করে তা না। এই মিষ্টিটা আপনারা কোথায় কোথায় সরবরাহ করেন? টাঙ্গাইলেই থাকে না টাঙ্গাইলের বাইরে? না, টাঙ্গাইলের বাইরেই বেশি। কোথায় কোথায় যায় এগুলো? আপনার সিলেট যায়, চিটাগাং যায়, ময়মনসিংহ যায়।
ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য বলে স্বীকৃত পোড়াবাড়ি নামের চমচম শহরের পাঁচানি বাজারে তৈরি হচ্ছে। পাঁচানিকে চমচমের হাটও বলা যায়। তবে এর স্বাদ নিয়ে বাজি ধরতে রাজি নন এই বাজারের কারিগর ও বিক্রেতারা। ক্রেতারাও বলছেন চমচমের পুরনো স্বাদ কেটে গেছে। কি হচ্ছে চমচম দেখি পোড়াবাড়ির নাকি না? পোড়াবাড়ি কিভাবে এটা? হ্যাঁ কি হয়েছে? এখন অনেক মিষ্টির দোকান পার নাই, এখানে নাম দিয়ে পোড়াবাড়ির নাম দিয়েছে দোকান দোকানে। আচ্ছা আচ্ছা, মানে পোড়াবাড়িতে এখন কিছু নাই? না, আছে দুই একটা বাড়িতে বানায়, কিন্তু ঢাকা সাপ্লাই দেয়, দোকান পাট তেমন নাই। আর এগুলো এগুলো এখন তো পোড়াবাড়ি নামে এনে বানায় চলে। এগো বাড়ি আগে দাদারা বলে পোড়াবাড়ি আসা। ও এখন সব পোড়াবাড়ি হয়ে গেছে? হ্যাঁ, প্রত্যেকটা সারাবে পোড়াবাড়ি আছে। আসল পোড়াবাড়ি নাই কোথাও? ওই তো আসলই তো নেয়, সব একই কাজ। আচ্ছা, কিন্তু স্বাদ কে একই রকম? স্বাদ লাগবো নাকি, ভালো জিনিস মুখে যদি যার ভালো আছে ভালোটা ভালোই লাগবে। এদিক সেদিক আছে অন্যান্য না, কিন্তু এদিক সেদিক হয় কেন? হয় মানে কিভাবে হয় এটা? থানার মধ্যে একটু ঝামেলা আছে। থানার মধ্যে ওইটু কাটার ব্যাগ সময় হয়ে যায়, ময়দা দেন নাকি টাকা মিষ্টি বানাইতে গেলে নইলে মিষ্টি হয় না। ওইটা মাথা দিয়ে দেয় না, মাথা যেটা না দিলে চলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কি 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 টাইপের মিষ্টি হয় আপনাদের? সব পদ দেওয়া হয়, সব পদ। এই কালো জাম পানি দেওয়া, রসমালাই, গোল্লা, সন্দেশ, দই সবই হয়। সবই হয়। একটু কথা বলি, এই যে আপনি কি টাঙ্গাইলের? জি জি। আপনি তো অনেকদিন যাবত খান, স্বাদের কোনো পরিবর্তন পেয়েছেন কিনা? বেসিক্যালি আগে যেরকম স্বাদ ছিল তুলনায় এখন মূলক এখন স্বাদটা কমে যাচ্ছে। আচ্ছা, কারণ গরুকে ধরেন ফিড খাওয়াচ্ছে, আগে ন্যাচারাল খাবার খাওয়াইতো, এই যে ফ্যাক্ট স্বাদটা তো কম্পারেটিভলি অনেক কম। ওই হিসেবে তো ওইসব একদম অনেক কমে গিয়েছে। অনেক কমে গিয়েছে। পোড়াবাড়ি চমচমটা আগে খেতাম, কিন্তু এখন কালো জাম, গোল্লা, বিভিন্ন আইটেম আসাতে রুচি চেঞ্জ করার জন্য দেখা যাচ্ছে যে আমরা অন্যটা খাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা এই যে পৌষের মাঝামাঝি এই সময়টায় কুয়াশা ভেঙে সিরাজগঞ্জের তারাশে যাচ্ছি। উদ্দেশ্য মূলত হচ্ছে যে এই যে খেজুরের রস সংগ্রহ করা দেখা, খেজুরের গুড় তৈরি করা দেখা। আর যেভাবে খেজুরের রস পাওয়া যেত, যে পরিমাণে পাওয়া যেত, যে পরিমাণে খেজুরের গুড় সংগ্রহ হতো বা তৈরি হতো, সেটা কমে গিয়েছে, কারণ খেজুর গাছ কমে গিয়েছে। যে আমরা নগর তৈরি করছি, নগরকে গ্রামের একদম চৌকাঠে হাজির করছি, এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে এই যে জলবায়ু, প্রকৃতি, অরণ্য বা জল আমরা নষ্ট করছি, এর সঙ্গে কিন্তু আমাদের অনেক পেশাও জড়িত ছিল। সেই পেশাগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পৌষে আমরা সিরাজগঞ্জ, ভোর রাতে কুয়াশা কেটে পথ চলছি। পথের দুই ধারে চোখে পড়ে খেজুর গাছ, কলসি ঝুলছে কাছে, কোথাও গাছে কেউ উঠে যেতে দেখি রস কেটে আনতে। বাদুরের চোখ রাঙ্গানিতে এখন আর রসের হাঁড়িতে চুমুক দেয়া হয় না, কিন্তু গুড় তো চেখে দেখা যায়। তাই এক ভোরে কুয়াশা জয় করে আমরা পৌঁছে যাই তারাশ উপজেলার সরাতল গ্রামে। গাছের রস সংগ্রহ করা থেকে শুরু করে গুড় তৈরি হতে দেখা, চোখ এই স্বাদ পেল বহুদিন পর। আজকে কয়টা গাছ কাটলেন?
আজকে গাছ কাটছে 45-50টা। কোথা থেকে আসেন আপনারা এখানে কাজ করতে? আমাদের বাসা রাজশাহী বাঘা। আচ্ছা, তারপরে যে প্রতি বছর এখানে আসেন? জি, আমরা প্রতি বছর এখানে আসি। এসে কি করেন বলুন তো একটু। আমরা সর্বপ্রথমে কাতি মাসে আসি, গাছ সাফ করে চলে যাই বাসায়। যা হচ্ছে 10 দিন পরে আবার আসি, গাছ চাষ দিই। চাষ দেওয়ার পরে ধীরে ধীরে কাটি, তখন আস্তে আস্তে রসটা বের হয়ে আসে। কিছুদিন পালি দেওয়ার পরে কিছুদিন শুকনা দিই, 10 দিন শুকনা দেওয়ার পরে আবার গাছকে কাটি, তখন রসটা পরিপূর্ণতা বের হয়ে আসে। এই 200-250 গাছ থেকে তো আপনার কি পরিমাণ গুড় পাই প্রতিদিন 100 কেজির মতো। আর পান কত রস? প্রতিদিন কম করে হলেও 16-17 মণ করে পাই। আপনারা যে প্রতিবার আসেন, তাহলে এই যে এই গ্রাম বা এই গাছের যে মালিক, হ্যাঁ, তাদের সাথে আপনাদের কি চুক্তি হয়? গোটা শীত গাছ লাগাবো, প্রতি গাছ প্রতি 3 কেজি করে গুড় দিই। এখানে থাকা খাওয়া এগুলো আপনাদের নিজেদের? এখানে থাকা খাওয়া সব আমাদের নিজের রান্না বান্না করে নিজেই খাই। আচ্ছা, কতজন আসেন আপনারা? আমরা মোটামুটি 5 জন আছি এবছরে। পুঁজি কিরকম লাগে? লাখ 1.5 টাকা খরচ করা লাগে। পান কত? 1 লাখ 1.5 লাখ টাকা মতো থাকে। মানে পুরো দলের না এক একজনের? এক একজনের। কয় হাঁড়ি রস করছেন আজকে? আজকে প্রায় মন 8 টাকার ওই দিয়ে আছে। প্রতিদিনই কি 8 মণ 10 মণ এরকম পান না? হয়তো বেশি হয়, এক দিন কম হয়। কতদিন পর্যন্ত রস পাবেন? এটা মনে করেন ফেব্রুয়ারির 18-20 পর্যন্ত আমরা এখানে রস পাবো। আর প্রক্রিয়াটা কি? গাছ থেকে নামানোর পর্যন্ত এই যে আপনি পরীক্ষাও করছেন দেখলাম, হয় সর্বপ্রথমে মনে করেন যেখানে গাছ আছে রসটা আমরা সংগ্রহ করে আনি, এই কাড়ার মধ্যে নেটে ছেঁকে দিই। দেওয়ার পর মনে করেন এই রসটা মনে করেন জাল দিই আমরা। জাল দিতে দিতে মনে করেন প্রায় 3-4 ঘন্টা জাল দেওয়ার পর এই রসটা যখন গুড়ে পরিপূর্ণ হয়ে আসে, তখন মনে করেন আমরা এখান থেকে নামাই। একটু বাড়ি দিয়ে ঠান্ডা করার পর ওই আমাদের দেখছেন যেসব ওই যে বাটিগুলো আছে, মাইটা বাটি, ওই সব বাটির মধ্যে মনে করেন গুড়গুলা তখন প্রসেসে ঢালা হয়। ওদের মধ্যে ঢালা হয়, কিছু গুড় মনে করেন পাটারি করা হয়, করার পর ঝোলা থাকে। হ্যাঁ, কিছু ঝোলা থাকে। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এই গুড়টা ওঠানো যায়। এই যে পাটালি গুড়, ঝোলা গুড় এখন বিক্রি করেন কত করে আপনারা? এখন বিক্রয় করি মনে করেন 220 পর্যন্ত। মানে এখন যাবে, গুড়টা নষ্ট হয়ে নামাবেন? যাবে। হ্যাঁ, ঠিক এখন আছে, নামাবো। ঠিক আছে, নামান। এইদিকে এসে দাও, 2টা জাল দাও। আপনাদের গ্রামে যে খেজুর গাছগুলো আছে, সেগুলো রস তো আপনারা নিজেরা সংগ্রহ করেন না বা গ্রামের মানুষ সংগ্রহ করে না? না, এটা হলো আমরা যে বাড়ির থেকে রাজশাহী থেকে লোকজন আসে, ওনারা এসে এখানে থাকে। আমাদের তারাশের যে নাল মাটিটা রসটা খুব করা হয়, এবং এই রসটা মনে করেন ওনারা এসে গাছে, খেজুর গাছে লাগালে 2 কেজি 2.5 কেজি করে গুড় দিয়ে গাছটা লাগায়। লাগানোর পরে মনে করেন তারা উপকৃত হয়, আমরাও একটু উপকৃত হই। চলন বিলে জলের উচ্ছ্বাস দেখেছি। জল সরে যাওয়ার পর দিগন্ত ছোঁয়া ধান সবজি জমা আছে চোখের স্মৃতিতে। কিন্তু হলুদ সমুদ্রে নিমজ্জন এবারই প্রথম। হয়তো দূর পথ থেকে হলুদ সরিষার মাঠ চোখে পড়েছিল, কিন্তু হলুদ সমুদ্রে ডুব দেওয়া হয়নি। চলন বিল এলাকার এক ফসলি জমিগুলোতে এখন দেশের মোট উৎপাদনের 8 ভাগের 1 ভাগ সরিষা উৎপাদন হচ্ছে। সরিষার মাঠে রোদের হাসির ঝিলিকের মতোই কুইন্দালের চাষিদের মুখেও হাসি ছড়িয়ে দিয়েছে সরিষা। চোখে আমি এখন সত্যি সর্ষে ফুল দেখছি। সর্ষে ফুল দেখা যে শুধুমাত্র সংকটে বা বিরোহী মানুষ চোখে সর্ষে ফুল দেখে তা কিন্তু নয়। যে ভীষণ সুন্দর, অনিন্দ সুন্দর যে মুহূর্তগুলো আছে, বিস্ময়কর যে সুখের মুহূর্ত আছে, তখনও কিন্তু দিশাহারা মানুষ আসলে চোখে সর্ষে ফুলই দেখে। বাংলাদেশের যে সৌন্দর্যের কথা বলি, এই গোলকের যে সৌন্দর্যের কথা বলি, সেটা কিন্তু পারিবারিকভাবে দলবদ্ধভাবে সৌন্দর্যকে উপভোগ করার জন্যই।
এখানে যে মধু চাষ হচ্ছে দেখলাম, তাই এই যে সরিষা, এই সরিষা চাষটা কি মানে সঙ্গে আপনারা যুক্ত হলেন কবে থেকে? 2001 থেকে আমরা শুরু করে দিয়েছি শস্য। তখন আগে শস্য হতো না? তার আগে শস্য হতো না। তখন আমার দেশে খুব অভাব ছিল, পানি ছিল, মনে করেন শস্য না হওয়ার কারণে আমার দেশে অভাব। আর হঠাৎ করে মনে করেন দেখা যাচ্ছে বৈশাখী ঝড় আসে, যে ধান আমরা জন্মাছি, ধানগুলো সব একবার নিয়ে চলে গেছে। আপনারা এক ফসল করতেন? এক ফসল। এখন শস্যের আবাদ আইসা আমরা ওই কৃষকরা পরামর্শের মাধ্যমে শস্যের আবাদ নিয়ে আসা উন্নত আমাদের গ্রাম বা চলন বিলে উন্নত। পুরো এই চলন বিল জুড়ে এই সময়টা সরিষা হবে। সরিষার পরে কি আবার করছেন? ইরি। আচ্ছা, হ্যাঁ, বড় ধানের জন্য আপনাদের তখন আর সার দরকার হয় না? সার বেশি দরকার হয়। ফলনটা বাইরে গেছে আমার ওই মহামাছি লিয়ে আসা, বুঝলেন, এখানে পোড়াক জমাচ্ছে। জমানোর কারণে আমার আগে হয়তো 3 মণ 4 মণ হতো, এখন 7 মণ 8 মণ। চলনবিল এলাকায় উৎপাদিত সরিষাকে পুঁজি করেই এখানে মৌ চাষ হচ্ছে, যা থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। সরিষা থেকে আরোহণ করা মধুকে স্থানীয়ভাবে তরল মুক্তও বলা যায়। আপনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরা থেকে এখানে আসছেন? জি। তা এই যে এই তারাশের কি আপনি নিয়মিত এই মধু চাষ করেন? না, যে সময় সরিষার ফুল থাকে, সরিষার ফুলের সময় এখানে আমরা মৌ বক্স নিয়ে আসি। চলন বিল অনেক বড় জায়গা নিয়ে একটা আর কেন সরিষার আবাদটা বেশি হয়, এই কারণে এখানে চলে আসি। সরিষার যে যাদের জমি তাদের কাছ থেকে নিতে হয়? না, এটা তো পরিত্যক্ত জায়গা, বা যদি কোনো আবাদ নষ্ট করে বা যদি মৌ বক্স ওখানে রাখা হয়, সেক্ষেত্রে তার তো আবাদ নষ্ট করে তার একটা দিতে হবে। তাছাড়া এমনি কাউরে কোনো কিছু দেওয়া লাগে না। কারোর সাথে কোনো চুক্তি আপনার করতে হয় না? না। কি পরিমাণ মধু পান? মধু তো আপনার এই সিজনে আমার 3-4 টন মধু উৎপাদন করবে এখান থেকে। 3-4 টন? জি। এই মৌমাছিগুলি সবসময় আপনাদের সাথে থাকে? 12 মাসে আমাদের সাথে থাকে। এই মধু সংগ্রহের পর মৌমাছিগুলি এই বক্সে ঢুকে যাবে? জি জি। হ্যাঁ, সন্ধ্যার সময় নিজে ঢুকে যাবে। ও নিজে ঢুকে যাবে? জি জি। মানে আজকে ঢুকে যাবে? আজকেও ঢুকে যাবে। আচ্ছা, এটা দেখি কি অবস্থা। সুন্দরবনের মৌমাছি কি একই মৌমাছি? না না স্যার, এটা একই মৌমাছি না। প্রত্যেক বক্সে একটা করে তোলানি, বা প্রত্যেক চাকেও তো একটা করে থাকে? না না, প্রতিটা বক্সে একটা করে। আর এই এমনি যে চাক হয় সেখানে তার রানী মাছিটাকে কিভাবে আপনারা সংগ্রহ করেন? এটা বংশ বিস্তার হয় স্যার, বংশ বিস্তার করে বছরে 2 বার। তাহলে এই মাছিকে আপনাদের কিনতে হয়? জি 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 জি। কত করে কিনেন? 500-600 মৌমাছি সহ? জি, মৌমাছি সহ। আর এই মধুর দাম কিরকম এখন? মধুর দাম এখন স্যার হলো পাইকারি বাজার 10,000 টাকার মতো মন যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যাচ্ছিলাম পাঁচলিয়া গ্রামে, সিরাজগঞ্জের গামছার গ্রাম। কিন্তু পথে হঠাৎ চোখ গেল বেদে বা মান্তা পরিবারের বসতির দিকে। মান্তারা ভাসমান, স্থায়ী বসত নেই, ঘুরে ঘুরে রোজগার জীবিকা। জানলাম 3 দশক আগে চাটমোড় থেকে এসে বসত নিয়েছে 60টি পরিবার। কি খবর, কেমন আছেন আপনারা? আমরা বেশি ভালো নাই স্যার। কেন? এই যে শীত পড়ছে স্যার। তার আসার কারণ কি? এই আমরা ব্যবসা করি, সেই মহিলারা শিঙাস লাগায়, আমরা গয়নাপাতি উৎকে দেই। ও যে পুকুরে যদি ডুবের পরে আপনারা তুলে দেন? তা এই যে আপনারা যে ডুবে যে স্বর্ণ খুঁজেন বা এই, তাও তো এখন পানিতে গোসলই করে না স্যার। তাহলে এখন এই যে পান না, তাহলে আর কি করেন? এই যে 2-1টা সাপ আসতে পাই সামনে ধরে। সাপ ধরলে কত পান? ওই 300, 400, 500। আচ্ছা, বাহ, আপনাকে তো খুব ভালো লাগছে, 2টা টিপ পড়েছে। আপনারা কি করেন? আমরা শিঙে টিঙে লাগাই, দাঁতের পোকা খসাই। আচ্ছা, আর কি করব? তা এখন এই যে আজকে কি জান নাই? আমি করতে পারি না, আমার সব কিছু হয়ে রয়েছে। চাচি কি করতেন আগে? শিঙে লাগাতাম। আচ্ছা, নৌকায় ঘুরে ঘুরে? নৌকা থেকে নামছেন কতদিন হয়? নৌকা থেকে 30 বছর।
30 বছর নৌকায় ছিলেন, আর নৌকা ছাড়লেন কতদিন হলো? তুই না অনেক দিন উঠে না অনেক দিন, কেন? ওরা নৌকা নাই, পানি শুকিয়ে গেছে, এখন আর নৌকা চলে না। সর্দার কে আপনি? আপনার সাথে কটা পরিবার? সব দিয়ে 7টা ফ্যামিলি, বহুত লোক ঘোরাফেরা করতাম। এই বর্ষার পর আপনারা কোন এলাকার মধ্যে ঘুরেন? এই পাবনা তারাসের মধ্যে? এই পাবনার এলাকায় ঘুরি, আবার অন্য অন্য দেশেও যাই, খুলনা যাই, বরিশাল যাই। এখন আমরা পাঁচলিয়াতে। বলা হয়ে থাকে দেশের প্রথম গামছা তৈরি শুরু হয় এই পাঁচলিয়া থেকেই। অবশ্য এখন বেলকুচি, শাহজাদপুর, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদরেও গামছা তৈরি হচ্ছে। এখানকার প্রায় 10,000 নারী পুরুষ গামছা তৈরির সঙ্গে জড়িত আছেন। তাদের মতে গামছার এক সময়ে যে সুদিন ছিল, এখন সেই দিন আর নেই। চাচা, কি অবস্থা, কেমন আছেন? ভালো? আল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনি কতদিন যাবত কাজ করছেন? এই তাঁত আপনাদের কতদিনের? তাঁত মনে হয় যে আমাকে বয়স হতে থেকে খালি এই কাজই হই আমরা। এই কাজই করছেন? তাঁত কি আপনার নিজের? তাঁত নিজের, কিন্তু টান আমার না, মানুষের তা বলি। আচ্ছা, আপনারা কারা কাজ করেন? কারা কারা কাজ করেন? এই আমরা পরিবারের। তা এখন এই যে কিভাবে কাজ করেন? চুক্তি কি? মজুরি হিসাবে মনে হয় 4 হান বুনালি বারে 115 টাকা। আচ্ছা, আপনি কতদিন যাবত কাজ করেন? আমি কাজ করি 19 বছর। 19 বছর। প্রথমে কি কাজ করতেন? সুতা উঠাইতাম। আচ্ছা, তারপর? তারপরে তাঁত বানানো শিখি। গ্রামে যে যতগুলি তাঁত ছিল আগে, তাঁতের ঘর ছিল? তাঁত কমছে, মনে করেন যে কমে গেছে। কেন কমছে? কাপড়ের সুতার দাম বেশি, চলে না। আমরা নিজেই চলাইতাম, কিন্তু সুতার দাম বেশি দেখে আর চলাই না, অন্যটা নিয়ে বুঝি। তাঁত কতদিন যাবত চালাচ্ছেন? 15-20 বছর হয়েছে। 15-20 বছর মানুষেরটা বুনেছেন। নিজেরটা কিভাবে করলেন, একটু এই গল্পটা শুনি তো। নিজেরটা রোজগার করেও তুলছি। না, এটা দিতে কত টাকা লাগলো? 10,000 টাকা রাখছে। এটা কি এনজিও থেকে টাকা নিয়েছেন, মানে কিস্তির টাকা দিয়ে করলেন? হ্যাঁ। কিস্তি কত দেওয়া লাগে? 7,1300। এই যে গামছা করেন, এই টাকা দিয়ে ওই কিস্তির টাকা দিতে পারেন? ফায়দা নেই, খাওয়ারও চলে না, খাওয়া বাইরে খান খাওয়া। এই গামছার এই গ্রামের মানুষ, তারপরে যে যারা এই তাতে কাজ করে, তাদের সম্পর্কে যদি বলেন, এবং গামছার এখন বাজারটা কিরকম? গামছার বাজার তো ভালো না, সুতার দাম বেশি, গামছা রেট কম না। যে গরিব মানুষ সবাই গামছা ছাড়াই, টাকার পুঁজি নাই, তাঁত কাজ বাদ দিয়ে মনে হয় যে আপনার গার্মেন্টসে চলে গেছে পরিবার সহ। এইখানে কত বছর যাবত এই গামছা তৈরি হয় এই গ্রামে? আমার বাপদা কালে এই ব্যবসায়ী। বদলে গেছে সিরাজগঞ্জ শহরের পরিচিত যাপন। আলোর জলুস বেড়েছে, পণ্যের সমাহারে সেই ছোট জেলা শহরের মায়াটি নেই। নগরের রুচি শৈলী এসে মায়ার সেই ছায়াকে দূরে সরিয়ে দিয়েছে। ভোগের স্বরের ছাট পড়েছে এই ছোট্ট জেলা শহরটিতেও। শহর হয়েছে, আবার কিন্তু আশপাশে উপজেলা বা গ্রামও আছে। সব ধরনের ক্রেতাই নিশ্চয়ই আপনার কাছে আসে? হ্যাঁ, সবাই আসে যারা ব্র্যান্ড বসে। ওয়েস্টার্নের দিকে একটু ঝুঁকেছে দিকে বেশি, মনে করেন শর্টস, এগুলাই 3 পিস। যারা ফ্যামিলিগতভাবে যারা আসে তারা 3 পিস। ওয়েস্টার্নের দিকটা একটু বেশি থাকে। ওয়েস্টার্নের দিকে বেশি থাকে না? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে সিরাজগঞ্জে তো আগে এইভাবে বিপণী বিতান আর মার্কেট বাজার ছিল না। হ্যাঁ, সেগুলো এখন তৈরি হয়েছে। এই কেন তৈরি হলো? আমরা যারা মধ্যবিত্ত বা আমাদের যে যারা নিচে ইয়াতে আছে, তারা তো সব জায়গায় যে শপিং করতে পারে না। তো এই জন্য যে এটা করছে, এরকম শোরুমগুলো হয়েছে, তাতে আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। আমরা ভালো প্রোডাক্টগুলো পাচ্ছি, ভালো ড্রেস পরতে পারতেছি সবাই। গ্রাম থেকে কিছু মানুষ আছে, যেমন শাহজাদপুর, আরও কিছু এরকম জায়গা আছে, যারা অনেকেই আবার কাজের জন্য ঢাকাতে যেতে পারে না বা বগুড়াতে যেতে পারে না। তো তাদের জন্য অনেক সুবিধা হয়েছে।
যখন যে শহরে যাই সেখানকার সংস্কৃতি চর্চার খবরাখবর নেই। সিরাজগঞ্জের থিয়েটার চর্চার খবর ঢাকায় বসেও পাই নিয়মিত, কিন্তু এবার এসে শুনলাম অনেক দলই অনুশীলন বন্ধ রেখেছে। খোঁজ করে একটি দলের রিহার্সাল দেখার সুযোগ হলো। ভালো আছেন? জি আছি। সিরাজগঞ্জে থিয়েটার চর্চাটা কি অবস্থা? আমরা আসলে গর্বিত যে সিরাজগঞ্জে বাংলাদেশের অন্যান্য জেলা চাইতে সিরাজগঞ্জে নাটকের চর্চাটা, গ্রুপ থিয়েটারের চর্চাটা বেশি। থিয়েটার মঞ্চস্থ করার জন্য কি যথেষ্ট মঞ্চ আছে? হ্যাঁ, মঞ্চ আছে আমাদের এখানে। শহীদ মনসুর আলী বড় অডিটোরিয়াম, প্রায় 1000-এর উপরে ধারণ ক্ষমতা, এবং মৌলানা ভাসানী ওনার ওখানেও প্রায় 700-800। সরকারি কলেজ অডিটোরিয়াম, সরকারি কলেজ অডিটোরিয়াম আছে 4টা। এবং নিয়মিত কি শো হতো? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত শো হয়। আর যে এখনকার যে মানে তারুণ্য বা তরুণরা আছে তারা কতটা যুক্ত হচ্ছে? আসলে এখন যে অবস্থা আকাশ সংস্কৃতি এবং পাশাপাশি কোচিংয়ের যে বিষয়টা আছে, এখানে পড়াশোনার চাপের কারণে আসলে সেভাবে আমরা যে কর্মী পাওয়া আগের মতো অতটা না হলেও মোটামুটি আমরা চেষ্টা করি। আমরা স্কুল লেভেলে থিয়েটার চর্চা শুরু করেছি আর কি, কলেজ স্কুল লেভেলে, ওখান থেকে কিছু কিছু পাওয়া যাচ্ছে। আমরা প্রতি বছর কিন্তু আন্তর্জাতিক নাট্য উৎসব করে থাকি। আপনারা শুরু করেন, আমরা একটু রিহার্সাল করি একটা দৃশ্যান্ত। আমার আইতে একটু দেরি হইব, তুই আলাদা কবি খেতে যাইতে, আর যাওয়ানোর সময় কাশেমকে বাড়িয়া যাইতে কবি, আর কাশেম রে আমার লগে দেখা করতে কবি। আলা ও আলা ওট কইতেছি ওট আমার ডাস্টার করিস না। আলা ও আলা ওট 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 কইতেছি। নাট্য অনুশীলন অনেকটাই বন্ধ, এই খবরে মন বিষণ্ণ। এই বিষণ্ণতার মাঝেই খবর এলো পালাগানের। শহরের এক বাড়িতে আয়োজন হয়েছে পালাগানের। ছুটলাম সেই বাড়ির দিকে। শুরু করতে যাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আমার নবীজির শান কি তুই গেছিস কতবার হেঁটে গেছি রেলপথ ধরে, কখনো যেতে চেয়েও ফেলে যায়নি পুরনো স্টেশন। থেমে গেছি, কিন্তু পুরাতনই এগিয়ে দেয় নতুনের কাছে। নতুন না এলে পুরাতনের টানকে বোঝে, তাই পথ শুধু এগিয়ে যাওয়ার।